আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হবে দ্বিতীয় পত্রে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৮ নম্বর অধ্যায়, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়টি অতীব জরুরি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে। আমরা আজকে আলোচনার এই চ্যাপ্টার আলোচনার শুরুতে আমরা জেনে নেব আধুনিক পদার্থবিজ্ঞান বলতে কী বোঝায়। এটা জানা দরকার। আধুনিক পদার্থবিজ্ঞান আর কি পুরাতন পদার্থবিজ্ঞান, মানে ক্লাসিক্যাল ফিজিক্স আর মডার্ন ফিজিক্স। আমরা জানি পদার্থবিজ্ঞানের মধ্যে যারা সর্বাধিক অবদান রেখেছেন তাদের নাম বলা যায় গ্যালিলিও, যার মেয়াদকাল ছিল 1642 সাল পর্যন্ত, এবং তারপরে নিউটন, যার জন্ম 1642 সাল এবং 1727 সাল পর্যন্ত তার মেয়াদকাল, তার জীবিত তার ক্রিয়াকাণ্ড আমরা জানতে পাই। এই দুই পরাক্রম মহান ব্যক্তির দ্বারা পদার্থবিজ্ঞানের যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা বলি গ্যালিলিয়ান মেকানিক্স, নিউটোনিয়ান মেকানিক্স, নিউটোনিয়ানের বলবিদ্যা, গ্যালিলিওর বলবিদ্যা। এই গ্যালিলিও এবং নিউটনের বলবিদ্যা দ্বারা পদার্থবিজ্ঞান সমৃদ্ধ, এবং এই পদার্থবিজ্ঞানের নীতিগুলো দ্বারা আমরা যত যেই বস্তুগুলোকে দেখি, অর্থাৎ বড় বড় বস্তু, গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতি, আর ছোট করে যদি বলি তাহলে বলবো গ্যাসের অণুর গতি প্রকৃতিও খুব ভালোভাবে, সন্তোষজনকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়। কিন্তু এরকম বড় বস্তুর প্রকৃতি, যেগুলোকে বলা হয় ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার অফ বডি, এগুলো ব্যাখ্যা করা সম্ভব, ব্যাখ্যা করা সহজ, ব্যাখ্যা করা যায়। কিন্তু মানুষের গবেষণা তো অবিরত চলমান। এই অবিরত চলমান গবেষণায় মানুষ ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার জানার পরেও মানুষ পদার্থের ভিতরকার যখন অণু-পরমাণুর নিয়ে বা অণু-পরমাণুর সংশ্লিষ্ট যেই ঘটনাগুলো মানুষের দৃষ্টিগোচরে আসে, তখন মানুষ ওই গ্যালিলিওর থিওরি, নিউটনের থিওরি দিয়ে, গ্যালিলিয়ান মেকানিক্স বা নিউটোনিয়ান মেকানিক্স দিয়ে এগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছিল না। এই ঘটনাটা ঘটে 19 শতকের শেষের দিকে। 19 শতকের শেষের দিকে যখন ব্ল্যাক বডি রেডিয়েশনে ব্ল্যাক বডির থেকে যে রেডিয়েশন হয়, এই রেডিয়েশনের শক্তির যে বিন্যাস, এই শক্তির বিন্যাস সঠিক করে ব্যাখ্যা করার জন্য অনেক বৈজ্ঞানিক, এর মধ্যে রেলে জিন্সের কথা বলতে পারি, বিনের কথা বলতে পারি, যারা তথ্য দিয়েছেন, তথ্য দিয়ে আংশিকভাবে ব্যাখ্যা করতে পেরেছেন, পুরো ব্যাখ্যা তাদের তথ্য দ্বারা ব্যাখ্যা করা যায় নাই। এটা 1880 সালের পরের দিকের ঘটনা, এবং তার পরপরই কিছু সময় পরে 1887 সালের দিকে হেনরিক হার্টজ ফটো ইলেকট্রিক ইফেক্টের পরীক্ষা করে প্রমাণ করলেন, কিন্তু তার ব্যাখ্যা সঠিকভাবে ব্যাখ্যা করা যাচ্ছিল না। আবার আরও পরে যখন ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জোসেফ জন থমসন 1897 সালে, এই ইলেকট্রনের গতিবিধিও তার প্রকৃতিও নিউটনের মেকানিক্স দ্বারা বা গ্যালিলিওর মেকানিক্স দ্বারা এর সঠিক ব্যাখ্যা করা যাচ্ছিল না। ঠিক 19 সালে ম্যাক্স প্লাঙ্ক হাইপোথিসিস দেন যে energy is not continuous,
যেটা নিউটনিয়ান মেকানিক্স বা গ্যালিলিয়ান মেকানিক্সে ধারণা করা হতো যে শক্তি হচ্ছে অবিচ্ছিন্ন, এই শক্তি অবিচ্ছিন্ন এই ধারণার উপরে মেকানিক্স তৈরি হয়। কিন্তু ম্যাক্স প্লাঙ্ক একটা নতুন একটা রিভলিউশনারি কনসেপ্ট হাইপোথিসিস দেন যে না, এনার্জি ইজ নট কন্টিনিউয়াস, এনার্জি হবে ডিসক্রিট, এনার্জি হবে থোকা থোকা, এনার্জি হবে বিচ্ছিন্ন, প্যাকেট প্যাকেট। এই ধারণাটাকে বলা হয় কোয়ান্টাম হাইপোথিসিস। এর পরপরই 1905 সালে মহাবিজ্ঞানী আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি উপস্থাপন করেন। এর কিছুদিন পরে 1915 সালে তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রস্তাবিত হয়। এই প্রস্তাবনা দ্বারা এবং আরও অনেক প্রস্তাবনা দ্বারা পদার্থবিজ্ঞানের একটা নতুন পদার্থবিজ্ঞানের সূচনা হয়। এই পদার্থবিজ্ঞান মাইক্রোস্কোপিক নেচার, মাইক্রোস্কোপিক বিহেভিয়ার অফ পার্টিকেলস অফ বডিজ এক্সপ্লেন করার জন্য যথেষ্ট পারদর্শিতা লাভ করে। তাহলে আমরা পদার্থবিজ্ঞানকে যদি ভাগ করি, এইভাবে ভাগ করি 1900 সালের আগের আর 1900 সালের আগের আর 1900 সালের পরে। 1900 সালের আগের যেই মেকানিক্স, সেই মেকানিক্সগুলো দ্বারা ম্যাক্রোস্কোপিক বডিকে, ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারকে এক্সপ্লেন করা যায়, মাইক্রোস্কোপিক বিহেভিয়ারগুলোকে এক্সপ্লেন করা যায় না। আর 1900 সালের পরের যে মেকানিক্স আসে, সেই মেকানিক্সগুলো দ্বারা মাইক্রোস্কোপিক বিহেভিয়ারগুলোকে ব্যাখ্যা করা যায়। এই কারণেই পদার্থবিজ্ঞানকে আমরা দুটা ভাগে ভাগ করব। একটা হলো 1900 সালের আগের পদার্থবিজ্ঞান, দ্যাট ইজ নিউটনিয়ান মেকানিক্স, নিউটনিয়ান ফিজিক্স, ওটাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বলবো, ওটাকে চিরায়ত বলবিদ্যা বলবো, পুরাতন পদার্থবিজ্ঞান বলবো। আর 1900 সালের পরে যে পদার্থবিজ্ঞানে যে রূপ লাভ করে, সেটাই হলো আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সের নানান ব্রাঞ্চ আছে, নানান ব্রাঞ্চে আমরা যাব না, আমাদের অবশ্যই পাঠ্যসূচির মধ্যেই আমরা থাকব। এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যদি আমরা পড়তে চাই, তাহলে এখানে অতি কি বলে গুরুত্বপূর্ণ একটা বিষয় আসে, থিওরি অফ রিলেটিভিটি, যেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। রিলেটিভিটির দুটো ভাগ আছে, একটা হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, বিশেষ আপেক্ষিক তত্ত্ব, আর একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিক তত্ত্ব। আমাদের আলোচনার বিষয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ার জন্য আমাদের কিছু বিষয় আমাদের জেনে নিতে হবে। কি বিষয়গুলো জানবো আমরা? প্রথমত আমরা জানবো যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি, জড় কাঠামো কি। জড় কাঠামো জানার জন্য প্রয়োজন হবে কাঠামো কি। আমরা জানি যে সকল পরিমাপের জন্য, সকল পর্যবেক্ষণের জন্য একটা আদর্শ পর্যবেক্ষণ লাগে, আদর্শ পরিমাপ লাগে। সকল পরিমাপের জন্য একটা আদর্শ পরিমাপ লাগে। উদাহরণ হিসাবে বলতে পারি, কোনো আমরা বস্তুর ভর মাপলাম 5 কেজি ভর, এই 5 কেজি ভর মাপতে গেলে 1 কেজি করে 5 বারে মাপতে হবে। তাহলে এখানে আদর্শ হবে 1 কেজি। আবার এই 5 কেজিকে অন্যভাবে মাপা যাবে, গ্রাম করে মাপা যাবে। গ্রাম করে মাপতে গেলে এটাকে কত করতে হবে? 500 বার করে 5000 বার মাপতে হবে। 5000 বার 1 গ্রাম করে 1000 বার মাপলে 1 কেজি হবে। তাহলে 5 কেজি মাপার জন্য আমরা 5000 বার মাপতে হবে। তো যাই হোক, ওইখানে 1 কেজি আদর্শ মাপ, এইখানেও 1 গ্রাম আদর্শ মাপ, কিন্তু সুবিধা অসুবিধার ব্যাপার আছে। হ্যাঁ, অর্থাৎ এই আদর্শ মাপটা যখন আমরা ঠিক করব, সুবিধাজনক আদর্শ মান হইতে হবে। তাহলে 5 কেজি মাপতে গেলে সুবিধাজনক আদর্শ মান হবে 1 কেজি, 1 গ্রাম নয়। আবার এখানে 1 টনও হতে পারে না, হ্যাঁ, বড় মাপ হতে পারে না, ছোটটাও হতে পারে না। যেটা যেই সমস্যার জন্য, যেই পরিমাপের জন্য যেটা প্রযোজ্য, সেটাকে বলা হয় সুবিধাজনক পরিমাপ। তাহলে এই যে আমি 5 গ্রামের 5 কেজির কথা বললাম, 5 কেজির জন্য আদর্শ পরিমাপ হচ্ছে 1 কেজি, দ্যাট ইজ দ্য রেফারেন্স। এইটাকেই বলা হয় কি? রেফারেন্স। হ্যাঁ, এটাকে বলা হবে কি? রেফারেন্স। এটা মাপের জন্য বললাম। একইভাবে যদি আমরা কোনো বস্তুর অবস্থান নির্ধারণ করি, আমি বলছি সকল পরিমাপের জন্যই রেফারেন্স লাগবে, আদর্শ মাপ লাগবে। আমরা যদি অবস্থান নির্ণয় করি, আমি উদাহরণ হিসাবে বলি, যেমন রাজশাহীর দূরত্ব কত,
রাজশাহীর দূরত্ব কত, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। এই প্রশ্ন যদি কাউকে করি তাহলে সে পাল্টা প্রশ্ন করবে যে কোথা থেকে, অর্থাৎ এই যে দূরত্ব মাপতে হবে তা কোথা থেকে মাপতে হবে। হ্যাঁ, রাজশাহীর দূরত্ব কত, যদি বলি ঢাকার থেকে রাজশাহীর দূরত্ব কত, তাহলে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 280 কিলোমিটার রাজশাহীর দূরত্ব হলো। কিন্তু নাটোর থেকে যদি বলা হয় রাজশাহীর দূরত্ব কত, তাহলে কি 280 কিলোমিটার না? হ্যাঁ, রাজশাহীর থেকে নাটোর থেকে রাজশাহীর দূরত্ব আলাদা হবে, কত হবে? 50 কিলোমিটার। তাহলে কি দূরত্বের কারণে এই যে যা বলছি কোথার থেকে, ঢাকার থেকে, নাটোর থেকে, এই যে থেকে, এই থেকের উপর কিন্তু অবস্থানের প্রকাশ বদলাইতে পারে, কিন্তু রাজশাহীর অবস্থান বদলাবে না। অর্থাৎ যেটা ঘটনা, যেটা প্রাকৃতিক ঘটনা, সেই প্রাকৃতিক ঘটনাকে বদলাবে না, প্রাকৃতিক ঘটনা একই থাকবে, কিন্তু এই প্রাকৃতিক ঘটনার কে ব্যাখ্যা করতে পারবে। যেমন দূরত্ব এখানে বলা যায়, দূরত্ব বললে, রাজশাহীর দূরত্ব বললে এটা ক্লিয়ার করে বোঝা যায়, এখানে কোনো প্রশ্ন থাকে না, এটাকে বলা হয় প্রকাশ করা। এই প্রকাশ করতে গেলে যেমন কাঠামো লাগে, রেফারেন্স লাগে, ঢাকা লাগে, নাটোরের কথা বলা লাগে, অথবা রেল স্টেশন কথা বলা ইত্যাদি বলা লাগে। দ্যাট ইজ দ্য কি রেফারেন্স, কাঠামো। এই কাঠামো হইতে পারে কি সুবিধাজনক, এই কাঠামোকেই বলা হয় কি সুবিধাজনক কাঠামো। সুবিধাজনক কাঠামো মানে কি? সুবিধাজনক কাঠামো এই ক্ষেত্রে আমরা এই অবস্থানের জন্য বলবো কি, অবস্থান মাপার জন্য কেমন কাঠামো লাগবে। আমি যেমন এখানে দাঁড়িয়ে আছি, এইভাবে যদি কোথাও যেতে হয়, সরল পথে যদি যেতে হয়, তাহলে এই ক্ষেত্রে কাঠামো একমাত্রিক কাঠামোই হবে। একমাত্রিক, এখান থেকে এইখানে তার অবস্থান, কোনো বিন্দুর অবস্থান, এইখান থেকে এইটার নাম দিই আমরা ও বিন্দু নাম দেই, এদিকে নাম দেই, এটা এদিকে নাম দেই এ বিন্দু। ও থেকে এ এর দূরত্ব এক মাত্রা, একটা সরলরেখা বরাবর যদি আমরা তাকে ডিফাইন করতে পারি, হ্যাঁ, এই এক মাত্রা, এটাকে বলে এক মাত্রা। আবার যদি এরকম হয় যে বস্তু এরকম সরল সোজা রাস্তায় নাই, বস্তুটা মাঠের মধ্যে আছে, এরকম একটা মাঠ আছে, এই মাঠে ফুটবল, সামহায়ার ফুটবল, এখানে ফুটবল আছে, এর অবস্থান জানার জন্য কি করতে হবে? এর অবস্থান জানার জন্য কোনো না কোনো কোণা থেকে কি করতে হবে? এই দিকে যেতে হবে। যেহেতু বস্তুর অবস্থান পাওয়া গেল না, আরও একটু এই মাঠের ভিতরের দিকে যেতে হবে। এই দিয়ে গেল, এটা মূল বিন্দু, যেখান থেকে রওনা করতেছি সেটা মূল বিন্দু, হ্যাঁ। আর এটা একটা অক্ষ, এটা আরেকটা অক্ষ। এই যে দুটা অক্ষ, একটা অক্ষ আরেকটা অক্ষ, এটা দ্বিমাত্রিক কাঠামো। আবার যদি এরকম হয় যে না, মাঠের মধ্যে নাই ফুটবলটা, অর্থাৎ মাঠের তলে নাই, মাঠ থেকে উপরে, ফুটবল উপরে আছে, হেড করতে হবে, সেই ক্ষেত্রে অবস্থান জানার জন্য, ফুটবলের অবস্থান জানার জন্য কি করতে হবে? মাঠের তল থেকে এরকম এই পাশে যেতে হবে, আবার ভিতরে যেতে হবে, মাঠের ভিতরে যেতে হবে, ভিতরে যেয়ে আবার মাঠ থেকে উপরে, মাঠের তল থেকে উপরের দিকে যেতে হবে। মাঠের তল থেকে উপরে যাওয়া হলো, এটা এইভাবে উপরে যাওয়া হলো, এইভাবে উপরে যাওয়া হলো। দ্যাট ইজ দ্য জেড অ্যাক্সিস। আমরা এটা এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি। এইটা হলো আমার এক্স অক্ষ, এটা মূল বিন্দু, এইটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ। এইটা হলো অত্যন্ত সরল আমাদের ব্যবহার্য একটা কাঠামো। এই কাঠামোটাকে বলা হয় আয়তাকার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বিকজ এইটা হচ্ছে এরা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এই এক্স এই ওয়াই পরস্পরের সাথে লম্ব, এবং জেডও লম্ব, পরস্পরের সাথে জেডও লম্ব। এইগুলোকে বলা হয় কাঠামো। এই যে এক্স ওয়াই জেড দিয়ে যেটা বললাম, সেটা কি মিন করে আসলে? এটা একটা মিন করে, এটা জায়গাকে মিন করে, এটা একটা স্পেসকে মিন করে, এটা একটা স্থানকে মিন করে। এটা হইতে পারে ঘর, হতে পারে এটা আমার ঘরের একটা কোণার থেকে, কোণার থেকে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা উচ্চতা, এটা এরকম মিন করে। এটা ঘর হতে পারে, এটা ঘর না হয় এটা ফাঁকা জায়গাও হতে পারে, যার দৈর্ঘ্যের একদিকে এরকম ফাঁকা জায়গা, এইদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ, আবার উপরের দিকে হলো জেড অক্ষ। এরকম তিন মাত্রিক আমাদের এই স্পেসকে, তিন মাত্রা দিয়ে স্পেসকে বলতে পারি। দ্যাট ইজ দ্য রেফারেন্স, প্রসঙ্গ কাঠামো।
এটার নাম হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো, হ্যাঁ, যেমন আমার ঘর কোথায়? আমার ঘর পৃথিবীতে আমার ঘর আছে। হ্যাঁ, কোথায় স্টেশন আছে? পৃথিবীর উপর পৃষ্ঠে স্টেশন আছে, রেল স্টেশন আছে, বাস স্টেশন আছে। হ্যাঁ, ফেমাস পয়েন্টগুলো, জায়গাগুলো হবে রেফারেন্স। হ্যাঁ, যেমন আমি যদি কেউ প্রশ্ন করে যে রাজশাহী কলেজ কোথায় আছে, তাহলে রাজশাহী কলেজ কোথায় আছে একে বলার জন্য বলতে হবে যে রাজশাহী শহরে ফেমাস কি আছে। রাজশাহী শহরে ফেমাস কি আছে? বোয়ালিয়া থানা আছে, বোয়ালিয়া থানা থেকে বলতে হবে। হ্যাঁ, রাজশাহী শহর থেকে বোয়ালিয়া থানাটা ফেমাস, কিন্তু বোয়ালিয়া থানা না বলে যদি কেউ কোনো বিশেষ কোনো পানের দোকানের কথা বলে, যে পানের দোকান কেউ চিনে না, এই পানের দোকান থেকে এত কিলোমিটার দূরে পানের দোকানটা কেউ চিনে না, তাহলে এইখানে রেফারেন্স, এটা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না। রেফারেন্স হিসাবে ব্যবহার করতে হবে ফেমাস কোনো পয়েন্টকে। ফেমাস কোনো পয়েন্ট, এই ফেমাস পয়েন্ট হচ্ছে ফেমাস পয়েন্ট। তাহলে আমি যেটা বলছি, এই ফেমাস পয়েন্টটা কোথায় আছে? পৃথিবীর পৃষ্ঠে আছে। পৃথিবী কোথায় আছে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। হ্যাঁ, তাহলে সূর্যের চারদিকে যদি ঘুরে, তাহলে পৃথিবী যদি ঘূর্ণায়মান হয়, এই ফেমাস পয়েন্ট যেটাকে আমি বলছি রেফারেন্স পয়েন্ট, আমার ও বিন্দু অথবা স্টেশন ইত্যাদি ইত্যাদি ঘূর্ণনশীল, ইত্যাদি কে গতিশীল। হ্যাঁ, ইত্যাদি গতিশীল, অর্থাৎ এই ফ্রেম হতে পারে গতিশীল, আবার স্থির হতে পারে। যদি পৃথিবীকে আমরা স্থির মনে করি তাহলে এটা স্থির হবে। হ্যাঁ, তাহলে ফ্রেম হবে দুই ধরনের। একটা ফ্রেম হচ্ছে কি স্থির ফ্রেম, আর একটা হলো গতিশীল ফ্রেম। গতিশীল ফ্রেম আমরা জানি গতি দুই ধরনের আছে। কি এটা সমবেগে গতিশীল হতে পারে, আবার অসমবেগে গতিশীল হতে পারে। সমবেগে গতিশীল মানে, সমবেগে গতিশীল কি? সমবেগে গতিশীল একটা গাড়ি চলতেছে, প্রথমে গাড়ি স্টার্ট করা হয়েছে, এটার স্পিড বেগ ধীরে ধীরে বাড়বে, বেগ ধীরে ধীরে বাড়বে মানে কি? ত্বরণ আছে, এটার নাম হচ্ছে তড়িৎ বেগ। এবং এই যে গাড়ির কথা বললাম, এই গাড়ির একটা নির্দিষ্ট অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে বেগের। হ্যাঁ, সর্বোচ্চ বেগ 100 কিলোমিটার পার আওয়ার এটা। হ্যাঁ, তাহলে সে 0 কিলোমিটার পার আওয়ার থেকে ধীরে ধীরে 10, 11, 12, 13 এইভাবে 100 কিলোমিটার বেগ লাভ করার পরে আর সে বেগ বাড়াতে পারবে না। বাকি রাস্তা যদি নির্বিঘ্ন হয় তাহলে সেই 100 কিলোমিটার পার আওয়ার বেগেই যাবে। তাহলে এই যে বাকি রাস্তা একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, সেই বেগটার নামই হচ্ছে সমবেগ। আর প্রথমত যে বেগ ছিল ধীরে ধীরে বাড়ছে, সেটা গেল অসমবেগ। ঠিক একইভাবে কাঠামো তড়িৎ বেগের কাঠামো হতে পারে, আবার সমবেগের কাঠামো হতে পারে। তড়িৎ বেগের কাঠামোকে বলা সমবেগের যে কাঠামো, আর স্থির, সমবেগ আর স্থিরতা সেম। সমবেগ আর স্থিরতা এক। কেমন, কিভাবে এক? আমরা যদি এইভাবে চিন্তা করি যে দুটা গাড়ি পাশাপাশি, দুটা গাড়ি একই বেগে চলছে, তাহলে একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ি অবস্থানে কোনো পার্থক্য হবে না। যদি পরিবেশের অন্য কিছু আর না দেখি আমরা, তাহলে দেখব একজন আরেকজন একই অবস্থানে আছে, এটা দেখব একজন আরেকজনকে স্থির মনে করব। যদিও বাইরে থেকে যদি কেউ দেখবে এরা প্রচণ্ড বেগে গতিশীল। অর্থাৎ স্থিরতা এবং সমবেগ যদি তাদের মধ্যে সমবেগ থাকে, আর যদি বিষমবেগ থাকে তাহলে কেউ আগে কেউ পিছনে চলে যাবে। সেই কারণে বলছি সমবেগ আর স্থিরতা এক। তাহলে কাঠামো হলো দুই ধরনের, একটা হলো কি স্থির বা সমবেগে গতিশীল কাঠামো একই বৈশিষ্ট্যের, আরেকটা হলো অসমবেগে গতিশীল। এই সমবেগ বা স্থির কাঠামোটা হচ্ছে আমাদের জন্য জরুরি। কেন? এই কাঠামোতেই আমরা লেখাপড়া করব। এই কাঠামোকে বলা হয় জড় কাঠামো। এই কাঠামোকে বলা হয় কি জড় কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। জড় কাঠামো, হ্যাঁ, জড় কাঠামো আর হচ্ছে কি অজড় কাঠামো। জড় কাঠামো আর হচ্ছে কি অজড় কাঠামো। আমরা একটু স্লাইড দেখি। প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো একটু দেখে নিই, আর অজড় প্রসঙ্গ কাঠামো একটু দেখে নিই আমরা। এটা স্লাইডটা দিয়েছো?
কাঠামো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। স্লাইডে একটা কি দুটা ফ্রেম দেখানো হয়েছে, একটা গাড়ি সমবেগে গতিশীল, আর একটা দেখা যাচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে আছে একটা ফ্রেমে, সেই স্থির ফ্রেম। এইটাও ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। আর পাশে আরেকটা দেখতেছি অজড় প্রসঙ্গ কাঠামো, যেটা ঘূর্ণনশীল, কি রোলার স্কুটার কোস্টার, রোলার কোস্টার, যেটা বাঁকা পথে প্রচণ্ড বেগে ঘুরতে পারে, এর মধ্যে ত্বরণ থাকে, সর্বদাই ত্বরণ থাকে, এটার নাম হচ্ছে অজড় কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোতে কাকে বলবো আমরা? জড় প্রসঙ্গ কাঠামো সংজ্ঞাটা দেওয়া হয়েছে, অন্যভাবে বলতে পারি জড়তার যেই কাঠামোতে প্রযোজ্য হবে, জড়তার সূত্র যেই কাঠামোতে প্রযোজ্য হবে। জড়তার সূত্র কি? জড়তার সূত্র হচ্ছে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে যদি না তার উপর বল প্রয়োগ করা হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা একটু ব্যাখ্যা করি যে কোন কাঠামোতে জড়তার সূত্র, নিউটনের সূত্রগুলো প্রযোজ্য হয়। আমরা আমাদের অভিজ্ঞতা আছে যে যখন গাড়িতে চড়ি, ট্রেন যখন স্মুথলি চলে, সমবেগে চলে, তাহলে ট্রেনের যাত্রীর বিশেষ কোনো অসুবিধা হয় না। ট্রেনের যাত্রী ইচ্ছে করলে চায়ের কাপে চা নিয়ে চা সহজেই অনায়াসেই পান করতে পারে, অর্থাৎ চায়ের কাপে চা স্থিরই থাকে। কিন্তু যখন আবার ব্রেক করা হবে তখনই আমরা দেখব যে চায়ের কাপের চা কাপ থেকে একটু ধাক্কা দিয়ে ছলাৎ করে পড়ে যেতে পারে। এই অবস্থায় চা খাওয়া যাত্রীর জন্য কষ্টকর। আবার অন্যভাবে চিন্তা করতে পারি, ওই ট্রেনের কথা বলি যে ট্রেনে চলছে, ওই ট্রেনের ফ্লোরে আমরা নিচে একটা যদি মসৃণ মার্বেল রাখি, তাহলে মার্বেলকে দেখব আমরা কি ট্রেন যখন চলে মার্বেল স্থির মার্বেল হইলে ওটা স্থিরই থাকবে। হ্যাঁ, অর্থাৎ জড়তার সূত্র এখানে প্রযোজ্য হচ্ছে। কিন্তু যখন ট্রেনকে বন্ধন করা হবে, অর্থাৎ ব্রেক করা হবে, তখন ওই মার্বেল কিন্তু আর স্থির থাকবে না, মার্বেল কি করবে? গতিশীল হবে, সামনের দিকে চলে যাবে। অর্থাৎ এইখানে জড়তার সূত্র কিন্তু খাটলো না, কারণ এটা স্থির বস্তু ছিল, স্থির থাকলো না, গতিশীল হয়ে গেল। সুতরাং আমরা এইভাবে বলতে পারি যেই কাঠামোতে নিউটনের সূত্র প্রযোজ্য হবে সেই কাঠামোকে বলবো জড় কাঠামো, আর যেই কাঠামোতে নিউটনের সূত্র প্রযোজ্য হয় না সেগুলোকে বলবো আমরা অজড় কাঠামো। ওকে, জড় কাঠামো আর অজড় কাঠামো আমরা বলে ফেললাম। এইবার মনে হয় আমরা এই আধুনিক পদার্থবিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়তে যাচ্ছি। এটা হলো কি? মাইকেলসন-মর্লির এক্সপেরিমেন্ট। এটা অতি গুরুত্বপূর্ণ কেন? আমি বলবো এটাকে বলা হবে যে, এটাকে বলা যেতে পারে যে গেটওয়ে টু মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্সে ঢুকার জন্য গেটই হলো এটা। মাইকেলসন-মর্লির এক্সপেরিমেন্ট। মাইকেলসন-মর্লির এক্সপেরিমেন্টের উদ্দেশ্যটা কী ছিল? এই এক্সপেরিমেন্টটা করার উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য বলার জন্য আমি একটু পিছনে যাব। পিছনে কি আমরা জানি পদার্থের জন্য কয়টা থিওরি, একটা কার্পাসকুলার থিওরি অফ লাইট আছে। কার্পাসকুলার থিওরি কি? আলো কণা আকারে সঞ্চালিত হয়, আলো কণার মতো নিউটন দিয়েছিলেন। এর পরে যে তত্ত্বটার কথা আসছে সেই তথ্য হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট। ওয়েভ থিওরি অফ লাইট ক্রিশ্চিয়ান হাইগেন্স 1678 সালে ওয়েভ থিওরি অফ লাইট দেওয়া হয়। ওয়েভ থিওরি অফ লাইট, অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি অফ লাইট, লাইট প্রপাগেটস ইন দ্য ফর্ম অফ ওয়েভ, অর্থাৎ আলো তরঙ্গের আকারে সঞ্চালিত হয়। এটা কেন আসলো? এটা আসলো এই কারণে যে কার্পাসকুলার থিওরি দ্বারা আলোর সরল পথে গমন করা, আলোর প্রতিফলন প্রতিসরণ এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা গেল, কিন্তু আলোর যে ব্যতিচার হইল, এই আলোর ব্যতিচার কিন্তু এই কণা তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় নাই। আলোর ব্যতিচারের ঘটনা ব্যাখ্যা করার জন্য আলোর
তরঙ্গ তত্ত্ব আসে। তাহলে তরঙ্গ তত্ত্বটা কি? তরঙ্গ তত্ত্ব হচ্ছে আলো তরঙ্গ আকারে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয়। ভালো কথা, সবাই মেনে নিলেন যে হ্যাঁ আলো হচ্ছে তরঙ্গ, এবং এই মেনে নেওয়া নিয়ে আলোর ইন্টারফারেন্স, আলোর ডিফ্র্যাকশন, এগুলো ব্যাখ্যা করে মানুষ খুব সুখেই থাকলো। হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ পরে একটা প্রশ্ন জাগলো যে তরঙ্গ যদি হয় তাহলে তরঙ্গ চলার জন্য তো মাধ্যম লাগে, যেমন শব্দ তরঙ্গ চলার জন্য মাধ্যম লাগে, মাধ্যম দিয়ে তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আলো তো সূর্য থেকে পৃথিবীতে আসে, সূর্য থেকে পৃথিবীর জায়গায় যে ফাঁকা, অনেক ফাঁকা জায়গা, ওখানে কোনো মাধ্যম নাই, একেবারে পিওরলি ভ্যাকুয়াম। ওই ফাঁকা জায়গা দিয়ে তরঙ্গ কিভাবে আসে? আলোর তরঙ্গ কিভাবে আসে? প্রশ্ন হলো, উত্তর কি হবে? উত্তর হলো, সবাই ভেবেচিন্তে এই উত্তর দেওয়া হলো, এই উত্তর দিলেন যে হ্যাঁ মাধ্যম আছে, এই মাধ্যমটা আমরা কেউ দেখি না, এই মাধ্যমটা দেখি না। এই মাধ্যমটা কোথায় আছে? এই মাধ্যমটা সর্বত্র সর্বব্যাপী একটা মাধ্যম আছে। এটা কঠিনের মধ্যে আছে, তরলের মধ্যে আছে, বায়ুতে আছে, জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান অদৃশ্য এক কি মাধ্যম, যেই মাধ্যমের ঘনত্ব অতি কম, স্থিতিস্থাপকতা অতি বেশি। ঘনত্ব অতি কম, স্থিতিস্থাপকতা অতি বেশি, এই বিপরীত বৈশিষ্ট্য, এরা কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার, বিপরীত বৈশিষ্ট্য, এরকম বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একটা মাধ্যম আছে, যেই মাধ্যমের নাম দেওয়া হলো ইথার। ইথার এমন এক কি বলবো, এমন এক অবস্থিতি, এটাকে বলবো এমন এক অবস্থিতি সর্বত্র বিরাজমান। আমরা বলি এমন যে গডের মতো, যেন গড, হ্যাঁ সৃষ্টিকর্তা যেন সর্বত্র বিরাজমান, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ যার ঘনত্ব কম, আবার কি স্থিতিস্থাপকতা অনেক বেশি। এরকম স্থিতিস্থাপকতা অনেক বেশি, ঘনত্ব অনেক কম, এরকম বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন যে ইথারের কথা বলা হলো। ইথারের কথা বললে আমার ওই প্রবলেম সলভ হইলো বটে, কিন্তু মনের থেকে সন্দেহ আর দূর হইল না। কেন সন্দেহ দূর হলো না? বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন এরকম একটা মাধ্যম, যেটা বিরাজমান সকল জায়গায়, কিন্তু দেখতে পাচ্ছি না। এইটা নিয়ে নানান জনের নানান পরীক্ষা চলতেই থাকলো। হ্যাঁ, অতদিনে অনেক সময় পার হইলো, শেষমেশ কি মাইকেলসন একটা যন্ত্র আবিষ্কার করলেন, যে যন্ত্রটার নাম হলো মাইকেলসন ইন্টারফেরোমিটার, ইন্টারফারেন্স পর্যবেক্ষণ করার জন্য। সেই যন্ত্র ব্যবহার করলেন, উনি এক্সপেরিমেন্ট করলেন। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্যটা ছিল যে যদি ইথার থেকেই থাকে তাহলে ইথার কি অবস্থায় আছে? ইথার স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় থাকে? তাহলে স্থির যদি থাকে তাহলে তার বেগ কত হবে? হ্যাঁ, এইটা পরিমাপ করার জন্য মাইকেলসন আর মর্লি, মাইকেলসন একাই পরীক্ষা করছেন, পরে আবার মর্লিও এই পরীক্ষাটা করেছেন। এই দুইজনের মিলেই এই পরীক্ষাটা আমাদের কাছে পরিচিত যে মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্ট। মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্টটা কি আমি প্রথমত একটু রাফলি দেখানোর চেষ্টা করব, তারপর এটাকে অ্যানালাইসিস করব। মাইকেলসন কি করেছেন? সোর্স অফ আলোর উৎস থেকে আলো আসলো। এখানে একটা কাচের প্লেট আছে, বিশেষ ধরনের কাচের প্লেট। এই কাচের প্লেটে আলো পড়লে আলোর দুই ভাগ হয়, এটাকে বলা হয় স্প্লিটার অফ লাইট। হ্যাঁ, আলোকে বিচ্ছিন্ন করতে পারে, আলোকে দুই ভাগে ভাগ করতে পারে। একটা ভাগ আলো প্রতিসরণ ঘটে এখানে আসবে, আর একটা প্রতিফলিত হবে। এখানে একটা বিশেষ কৌশল আছে, অর্থাৎ এর মধ্যে উপরে এমনভাবে একটা আস্তর দেয়া আছে, আবরণ দেয়া আছে, যে এই কারণে যে কিছু আলো প্রতিসরিত হবে, কিছু আলো কি হবে? প্রতিফলিত হবে। ওকে, তাহলে এইখানে এইটা হলো প্রতিসরিত আলো, এটা হলো কি প্রতিফলিত আলো। আলো কিন্তু একই আলো প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ তাদের দশা এক, তাদের এই যে প্রতিফলিত আলোর দশা এক। হ্যাঁ, কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা আলোক উৎস থেকে আলো দুটা ভাগে ভাগ হয়ে গেল। এইখানে একটা প্রতিফলক আছে, এখান থেকে প্রতিফলক কি করে? এখান থেকে প্রতিফলিত আলোকরশ্মি আবার ফিরে এসে এইভাবে এইখানে একটা ডিটেক্টর আছে, আলোকে দেখার একটা উপায় আছে। এখান থেকেও কি করা হয়? এখান থেকেও
আলো ফিরে আসে, এখানে আলো ফিরে আসে। আমরা জানি যে দুটা আলো যদি একই জায়গায় পড়ে তাহলে ওইখানে ইন্টারফারেন্স হয় আলোর। মানে কি? মানে হচ্ছে দুটা আলো যদি একই বিন্দুতে পড়ে, সমদশায় যদি পড়ে, তাহলে এখানে উজ্জ্বলতা বাড়ে। আবার যদি বিপরীত দশায় পড়ে তাহলে উজ্জ্বলতা কমে যায়, শূন্য হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। অর্থাৎ দুটা আলো যদি একই জায়গায় পড়ে তাহলে কি হবে? উজ্জ্বল অন্ধকার, এরকম অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অল্টারনেটলি অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, এরকম একটা পট্টি হয়। এইটার নাম হচ্ছে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স, এটার নাম হচ্ছে কি? ইন্টারফারেন্স। মাইকেলসনের এক্সপেরিমেন্ট মোটামুটি এইরকম। আচ্ছা, এই যন্ত্রটা এবার পৃথিবীতে রাখা হইল। পৃথিবীতে রেখে ওই যে ইথারের কথা বলছি আমরা, ইথার কোন দিকে গতিশীল? যদি ইথার স্থির থাকে তাহলে কি হবে? পৃথিবী তো গতিশীল, তাহলে ইথারের সাথে, পৃথিবীর সাথে ইথারের আপেক্ষিক বেগ বোঝা যাবে। যেমন আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, যেমন আমরা যদি স্থির বাতাসে দাঁড়ায় থাকি, যেখানে আমরা বলি বাতাস নাই, বাতাস নাই বলি, এটা মিন করি, এটা বুঝাই যে বাতাসের বেগ নাই, বাতাসের গতি নাই, বাতাসের প্রবাহ নাই। বাতাস তো নাই, এই কথা ঠিক না, বাতাস আছে, কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো কি? বাতাসের প্রবাহ নেই। এরকম স্থির বাতাসের মধ্যে দাঁড়ায় থাকলে গায়ে বাতাস লাগে না। কিন্তু ওই অবস্থায় যদি আমরা একটু দ্রুত মুভ করি তাহলেই ওই স্থির বাতাসে গায়ে লাগে, গায়ের জামা কাপড় একটু পতপত করে কাঁপে। অর্থাৎ এই যে আমার সাথে বাতাসের আপেক্ষিক বেগ অনুভব হয়। হ্যাঁ, একই রকম যে পৃথিবী যদি, এটা পৃথিবী আর কি, এগুলো হচ্ছে কি ইথার, এগুলো ইথার। যদি এরকম হয় যে ইথার স্থির থাকে, পৃথিবীতে স্থির নাই, পৃথিবীতে ঘুরছে, এই পৃথিবীর উপরে এখানে পৃথিবীর উপরে এরকম একটা ফ্ল্যাগ দেওয়া হলো, পৃথিবী যদি স্থির থাকে তাহলে ফ্ল্যাগ স্থির হয়ে থাকবে। কিন্তু পৃথিবীতে স্থির না, পৃথিবীতে ঘূর্ণনশীল, সূর্যের চারিদিকে ঘুরছে। এই পৃথিবীর বেগ কত? পৃথিবীর বেগ হচ্ছে, পৃথিবীর চারিদিকে, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন বেগ হচ্ছে, রৈখিক বেগ হচ্ছে 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। এত বেগে পৃথিবী ঘুরছে। সুতরাং এটাকে অনুমান করা যায় যে যদি পৃথিবীর উপরে ইথার থাকে আর পৃথিবীর মধ্যে যদি গতিশীল হয়, পৃথিবীর ওর মধ্যে গতিশীল হয়, তাহলে এই ফ্ল্যাগ কাঁপবে। অর্থাৎ কি হলো? এখানে আপেক্ষিক বেগের একটা বিষয় হয়ে দাঁড়ালো। আর যদি ইথার নিজেই গতিশীল হয় তাহলে তো অবশ্যই আপেক্ষিক বেগ, একটা স্পষ্ট আপেক্ষিক বেগ হবে। হ্যাঁ, তাহলে এই যে ইন্টারফেরোমিটার পৃথিবীর উপরে আছে, হ্যাঁ, পৃথিবীর উপরে এখানে এইটা ইন্টারফেরোমিটার কি পৃথিবীর উপরে আছে। আমরা ধরে নিচ্ছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীর বেগ, এটা পৃথিবীর বেগ। আচ্ছা, পৃথিবীর বেগ কি? আমরা একটা নির্দিষ্ট দিকে আমরা পৃথিবীর বেগের কথা বলি, এটা হলো পৃথিবীর বেগ। এটা যদি পৃথিবীর বেগ হয় তাহলে ইথারের বেগ কোন দিকে হবে? আমি কিন্তু একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি যে ইথার স্থির হোক আর গতিশীল হোক, আপেক্ষিক বেগ আছে। এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যে পৃথিবী স্থির না, কিন্তু ইথার যদি স্থির হয় তাহলে ওই গতিশীল পৃথিবীর মধ্যে পৃথিবীর গতির উল্টা দিকে ইথার গতিশীল হবে। যেমন আমি মুক্ত মাঠে দাঁড়িয়ে আছি, আমার গায়ে বাতাস লাগছে না, যখন আমি দৌড় দিচ্ছি তখন বাতাস গায়ে লাগছে। এই যে বাতাস গায়ে লাগছে, বাতাসের বেগ কোন দিকে হলো? আমার গতির উল্টা দিকে হলো। একইভাবে পৃথিবী যদি ইথারের মধ্যে থাকে, ইথার মধ্যে ডুবে থাকে আর পৃথিবী গতিশীল হয় তাহলে কি হবে? ইথার কোন দিকে গতিশীল হবে? ইথার উল্টা দিকে গতিশীল হবে। আর যদি ইথার গতিশীলই হয় তাহলে কিন্তু গতিশীল হলে কোনো সমস্যা নেই, গতিশীল হলে তো আপেক্ষিক বেগও ক্লিয়ার হবে, গতিশীল হলে আপেক্ষিক বেগ ক্লিয়ার হবে। তাহলে আমরা গতিশীল ইথারের বেগটাকে আমরা এইভাবে লিখতে চাই, এটা হলো ইথারের বেগ, এটা হলো কি? ইথারের বেগ। ওকে, হ্যাঁ, ইথারের বেগ। তাহলে এইবার দেখি আমরা যে মাইকেলসনের আলোর গতিপথের কি অবস্থা। এখানে দেখি যে
আলোর বেগ, একটা নির্দিষ্ট বেগে আলো ওই দিকে যাবে, তাহলে যখন ওই দিকে যায় আবার ইথারও ওই দিকে বেগ, তাহলে আলোর সাথে ইথারের সাথে আলোর আপেক্ষিক বেগ হবে ইউ প্লাস, যদি আলোর বেগ সি হয় সি প্লাস ইউ। আবার যদি এইদিকে ফিরে আসে সেই ক্ষেত্রে আলোর ইথারের সাথে আলোর বেগ আপেক্ষিক বেগ সি মাইনাস ইউ হবে। হ্যাঁ, এরকম হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইখান থেকে এখানে আলো আসতে কত সময় লাগবে, ফিরে যেতে কত সময় লাগবে, এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য সাদৃশ্যপূর্ণ আমাদের অতি পরিচিত একটা উদাহরণ আমরা এখানে বলতে চাই। কি উদাহরণটা? কি নদীর পানিতে নৌকার গতি। নদীর পানিতে নৌকার গতি আমরা এইভাবে দেখতে পারি। নদীর পানিতে, একটা নদী, এখানে পানি আছে, এই পানিতে নৌকার গতি। দুটা নৌকা পছন্দ করি আমি। একটা নৌকা হচ্ছে কি এইরকম একটা নৌকা, এটা এই নদীর প্রস্থ হচ্ছে মনে করি ডি, নদীর প্রস্থ, নদীর চওড়া, নদীর ডি। হ্যাঁ, এটা হলো পি কিউ। এইখানে একটা নৌকা, এই নৌকাটা বলি আমরা এ নৌকা। এই নৌকাটা নদীর প্রস্থ সমান নদীর দৈর্ঘ্য বরাবর কিউ বিন্দুতে পৌঁছলো এবং ফিরে আসলো। আরেকটা নৌকা, এই নৌকাটা হচ্ছে কি, নৌকাটা বি নৌকাটা এই পথে ডি দূরত্ব অতিক্রম করলো। একটা হলো নৌকা এ, আর একটা হচ্ছে নৌকা বি। এখানে নৌকার বেগ হচ্ছে ভি, আর যে স্রোতের বেগ ইউ। হ্যাঁ, স্রোতের বেগ হচ্ছে ইউ। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি নৌকা পি থেকে কিউতে কত সময় লাগে আমরা এই হিসাব করি, এটা হিসাব করলে এই হিসাবটা আমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা নৌকার ক্ষেত্রে নৌকার জন্য স্রোতের অনুকূলে বেগ হবে ভি প্লাস ইউ। হ্যাঁ, তাহলে সময় হবে কত? এখান থেকে এখানে আসতে সময় নেবে, আমরা জানি আমরা জানি কি ভি=, ডি/টি, দূরত্ব বাই সময়। তাহলে সময় = কি ডি/টি। তাহলে সময় হলো এই সময়টাকে t1 বলি, এই সময়টা হলো কি ভি প্লাস ইউ। এ নৌকার স্রোতের প্রতিকূলে বেগ হবে কি ভি মাইনাস ইউ। সময় কত? ফিরে আসতে সময় কত? সময়টা t2 হবে ডি ইউ ভি মাইনাস ইউ। তাহলে এই পি থেকে কিউতে কিউ থেকে পিতে এসে ডি দূরত্ব, প্রস্থের সমান দূরত্ব, একই প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করে দৈর্ঘ্য বরাবর। তাহলে মোট সময় টি হচ্ছে t1 প্লাস t2, এই দুটো যোগ করি, তাহলে হচ্ছে ডি ইউ ভি প্লাস ইউ প্লাস ডি ভি মাইনাস ইউ। এটা যোগ করলে কি হবে? ডি ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ প্লাস ভি প্লাস ইউ, ইউ বাদ, তাহলে হচ্ছে 2vd বাই কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সময়টা কি হলো? সময়টা হলো মোট সময়
মোট সময় হলো টু ভিডি বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভি দিয়ে ভাগ করে দিই, ভি দিয়ে ভাগ করে দিলে এই সময়টা হলো ভি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, ভি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে টু ডি বাই ভি, ভি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, নিচেকেও ভাগ করি ভি স্কোয়ার, 1 মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। দিস ইজ টাইম ফর বোর্ড এ টু ট্রাভেল পি টু কিউ অ্যান্ড কিউ টু এ, অর্থাৎ পি থেকে কিউতে যেয়ে আবার পিতে ফিরে আসতে এ নৌকাটির প্রয়োজনীয় সময় হচ্ছে এটা। ওকে, দিস ইজ টি। আচ্ছা, এটা আবার এখানে লিখে আর কি টি, দিস ইজ টি এ হলো টু ডি বাই বি 1 মাইনাস ইউ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, হলো এটা। এইবার এই নৌকাটার জন্য কি হবে? এই নৌকাটার জন্য একই দূরত্ব, একই বেগে রওনা করেছে, সময় কি এক হবে? সময় এক্ষেত্রে একটু পার্থক্য হবে। কেন পার্থক্য হবে? কারণ এই জায়গায় পৌঁছার জন্য তার এই দিকে রওনা করতে হবে। এই পথে রওনা করে কখনোই এই বিন্দুতে আসতে পারবে না, এই পথে রওনা করতে হবে। এইটা বি বেগে এই পথে রওনা করতে হবে। আর স্রোতের বেগ তাকে ঠেলে ঠেলে এই পথে রাখবে। স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে আমরা ধরে নিয়েছি ইউ, অর্থাৎ এই বেগটুকু হলো ইউ। তাহলে সে যেই বেগে নদী অতিক্রম করছে সেই বেগটা হলো ভি নয়, সেটা ভি না, সেটা কি আদার দেন ভি, আমরা মনে করি সেটা বি প্রাইম। তাহলে কি হলো? ভি ইউ আর বি প্রাইম। তাহলে এই বি প্রাইম বেগে নৌকাটি এই পার থেকে ওই পারে গতিশীল। তাহলে বি প্রাইম, তাহলে তার জন্য প্রয়োজনীয় সময় কি? আচ্ছা, বি প্রাইমের সাথে বি এর সম্পর্ক কি? এখান থেকে দেখা যায় পিথাগোরাসের নিয়ম অনুসারে আমরা পাই কি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। সুতরাং কি বি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সুতরাং ভি প্রাইম ইকুয়াল টু রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে বি নৌকার জন্য প্রয়োজনীয় সময়, বি নৌকার সময় এটা হলো টিভি। কত হবে? এই দূরত্ব বা ভাগ এখানদের যেই বেগ সেটা, অর্থাৎ ভাগ ডি বাই কি রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আবার আসার জন্য একই সময় লাগবে, সুতরাং তার সময় হলো 2d রুট অফ ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। আবার এটাকে আমরা কি করি? এখান থেকে ভিটা কমন নিয়ে নেই, ভি কমন নিলে হবে ভি রুট অফ 1 মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার 2d। এটা লিখি আমরা টিভিকে লিখি কি 2d বাই ভি রুট অফ 1 মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। ওকে, তাহলে কি হলো? তাহলে প্রয়োজনীয় সময় দেখতেছি আমরা, প্রয়োজনীয় সময় টি বি হচ্ছে কি 2d বাই ভি রুট অফ 1 মাইনাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। ওকে, এইবার আমরা এই মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্টে আসি। আমাদের নৌকা আর স্রোত, নৌকা হচ্ছে এখানকার আলো আর স্রোত হচ্ছে এখানে ইথার। নৌকা হচ্ছে আলো আর স্রোত হচ্ছে ইথার। তাহলে নৌকার আলোর বেগ সি, আলোর বেগ হচ্ছে সি। তাহলে এই যে এখান থেকে এই দূরত্বটা যদি ডি হয়, তাহলে যে আলো এই কাঁচের প্লেট থেকে এই কাঁচের প্লেটে যে ফিরে আসতে প্রয়োজনীয় সময় আমি এটাকে টি এই ধরি, দিস ইজ ইকুয়াল টু হবে 2d বাই বি হলো সি, বি হলো কি সি 1 মাইনাস ইউ তো স্রোতের বেগ, আর এখানে হবে কি? এখানে হবে ইথারের বেগ ইউই থাকলো ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার।
আর এটা কি, এটা হলো এই আলো M2-তে যে ফিরে আসার জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে টিবি। দিস ইজ ইকুয়াল টু হবে 2D/c √1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। মানে কি, মানে হচ্ছে এইখানে আলো ফিরে আসতে সময় লাগে, এখানে আলো ফিরে আসতে সময় লাগে, এই সময়ের যদি পার্থক্য হয়, এই সময় পার্থক্য কত, এই সময় পার্থক্য বের করি, এই সময়টার পার্থক্য বের করি। এই দুইটা আলো, হ্যাঁ, M1 M2 থেকে আলো এইখানে আসার জন্য যে সময়ের ব্যবধানকে ডেল T1 বলি। দিস ইজ ইকুয়াল টু TA মাইনাস টিবি। কি, TA এইখান থেকে আলো এইখানে আসতে সময়, আবার এখান থেকে যে M2-তে ফিরে যে এখানে আসতে আলোর সময় টিবি। তাহলে এই দুই তরঙ্গ, আলোর তরঙ্গ এই ডিটেক্টরে আসতে যে সময়ের ব্যবধান হলো এটা। সময়ের ব্যবধান আমরা এখান থেকে হিসাব করি, সময়ের ব্যবধান এটা সহজে হিসাব করা যায়। এখানে কমন হচ্ছে 2D/c কমন, তাহলে থাকলো কি 1/1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1/√1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমরা বিয়োগ করি 2D/c। এটা হবে কি, এটা হবে 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার টু দ্য পাওয়ার -1 মাইনাস, এটা কি হবে, এটা হবে 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার টু দ্য পাওয়ার -1/2। ওকে, এবার এটাকে দ্বিপদী উপপাদ্য দ্বারা বিস্তারিত করি। দ্বিপদী উপপাদ্য দ্বারা বিস্তারিত করলে হবে কি, ডেল T1 ইকুয়াল হবে 2D/c। এটা কি হবে 1 প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস আরও কিছু আছে মাইনাস, এটা কি হবে, এটা হবে 1 মাইনাস না প্লাস হাফ বি স্কোয়ার বাই, সরি ভি কেন, ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। হ্যাঁ, এখানে কিছু বাদ দিয়ে দিয়েছি, এখানে স্কোয়ার পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম বাদ দিয়ে দিয়েছি। একই অবস্থা এখানে থার্ড টার্ম বাদ দিয়েছি। কেন থার্ড টার্ম বাদ দিলাম, থার্ড টার্মের পাওয়ার এখান থেকে বেশি, এখানে হলো স্কোয়ার, এখানে হবে টু দ্য পাওয়ার 4 কিউব ইত্যাদি না, এটা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি, আমরা জানি যে এটা হলো ইথারের ব্যাগ, ইউটা হচ্ছে ইথারের ব্যাগ মানে কি, ইথারের ব্যাগ মানে এটা ক্লিয়ার করার চেষ্টা করেছি যে ইথার ব্যাগ মানে পৃথিবীর ব্যাগ, পৃথিবী যে ব্যাগে সূর্যের চারদিকে ঘুরছে, অর্থাৎ ইউ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন ব্যাগ সূর্যের চারদিকে। দিস ইজ 3 × 10 টু দ্য পাওয়ার 4 মিটার পার সেকেন্ড। একইভাবে সি আলোর ব্যাগ আমরা জানি 3 × 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু কত হলো, এটা যদি আমরা সরল করি তাহলে দেখবো 10 টু দ্য পাওয়ার -8, 10 to the power -8. This is very very small, less compared to 1, compare 1 থেকে অনেক ছোট। আর যদি এটাকে টু দ্য পাওয়ার 4 করা হয় 1 থেকে আরো ছোট, সুতরাং কি আর কি উচ্চতর ঘাত u/c এর উচ্চতর ঘাতকে কি উপেক্ষা করা যায়, উপেক্ষা করা যায়। অর্থাৎ এই জন্য আমরা থার্ড টার্ম, ফোর্থ টার্মের সমস্যায় আমরা যাইনি। ওকে, এইটুকুই আমাদের রাখলাম। তাহলে এটাকে আমরা যদি ডেল T1 করি, ডেল T1 করলে যদি বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে হবে কি 2D/c ইন্টু কি ইউ স্কোয়ার বাই 2c স্কোয়ার, ওকে। তাহলে হলো কি 2 বাদ D/c into u square by c square. This is the time difference of the wavelet from M1 to M2. M1 M2 থেকে যেই তরঙ্গগুলো আসতেছে সেই তরঙ্গগুলোর সময়ের পার্থক্য যদি এই হয়, তাহলে তাদের কিভাবে পথের পার্থক্য হবে। পথের পার্থক্য যদি হয় তাহলে তাদের দশার পার্থক্য হবে। দশার পার্থক্য যদি হয় তাহলে এখানে দশা, বিপরীত দশা, সমদশা এগুলো হতে পারে। তাহলে বিপরীত দশায় আসলে এখানে অন্ধকার হবে, আর কি হবে সমদশায় আসলে
এটা ক্লিয়ার? ক্লিয়ার কেন? কারণ এই দুটা আলো এইখানে যে ডিটেক্টরে আসতেছে, যেখানে আমরা দেখব সেখানে একটা বিন্দুতে আসতেছে, তখন তারা ভিন্ন ভিন্ন সময়ে আসতেছে, ভিন্ন ভিন্ন সময় পার্থক্য হয়। সময়ের পার্থক্য হলে তাদের দশা পথের পার্থক্য হবে, পথের পার্থক্য হলে দশার পার্থক্য হবে, দশার পার্থক্য হলেই এখানে ইন্টারফারেন্স ঘটবে। হ্যাঁ, ইন্টারফারেন্স হয় ব্রাইট নয় ডার্ক, এরকম ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক, অর্থাৎ এখানে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখানে একটা ইন্টারফারেন্স দেখা যায়। এইবার মাইকেলসন মরলি কি করেছেন? মাইকেলসন মরলি কি করেছেন? এইবার এই যেখানে পৃথিবীর যেখানে উনি যন্ত্র সেট করেছেন সেখানে এটাকে ধীরে ধীরে 90 ডিগ্রি ঘুরাই দিয়েছেন। ধীরে ধীরে 90 ডিগ্রি ঘুরাই দিয়েছেন। ধীরে ধীরে 90 ডিগ্রি ঘুরাই দিলে কি হবে? ধীরে ধীরে 90 ডিগ্রি ঘুরাই দিলে যে আমরা যে নদীর কথা বললাম, এই নদী 90 ডিগ্রি কোণে ঘুরে গেল। 90 ডিগ্রি কোণে ঘুরে গেল, তাহলে যে এ বোটের কথা বললাম, এ বোট বিয়ের মতো আড়াআড়ি অতিক্রম করবে। এরকম 90 ডিগ্রি যদি ঘুরে যায়, 90 ডিগ্রি নদী এরকম হয়ে গেল, নদী এরকম হয়ে গেল, তাহলে এ বোট, এটা হলো এ বোট, আর এইটা হলো বি বোটের অবস্থা দাঁড়ায়। অর্থাৎ তখন সময় কি হলো? সময় এর সময় কত লাগবে? এ বোটের সময় কত লাগবে? এ বোটের সময়, হ্যাঁ এটা মুছে ফেললাম। তখন এ বোটের জন্য সময় লাগবে, এ নৌকার জন্য সময় লাগবে, এ নৌকার সময় কি? টি এ প্রাইম। কি হবে? এ বোটের সময়ের জন্য বি এর যে সময় লাগছে সেই সময় লাগবে 2d/v √1 - e² আর বি নৌকার জন্য কি সময় লাগবে? বি নৌকার জন্য 10 tb। টিভিটা কি হবে? টিভিটা এ নৌকা, হ্যাঁ এ নৌকা, আগের এ নৌকার যে সময় লাগছে সেই সময় লাগবে। সেই সময়টা কি? 2d/v 1 - u²। সরি, আমি এখানে নৌকার কথা বলছি, নৌকার না কথা বলে আমরা আলোর কথাই বলি। আলোর কথা বললে তাহলে এটা সি হবে, এখানে সি হবে, এখানে সি হবে, এখানেও সি হবে, c², এখানে সি হবে। হ্যাঁ, অর্থাৎ মাইকেলসন মরলির এক্সপেরিমেন্টের সেট আপ যদি একটু 90 ডিগ্রি কোণে ঘুরাই দেয়, তাহলে হবে কি? 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এইভাবে 90 ডিগ্রি যদি ঘুরাই দেয়, নাকি এইভাবে 90 ডিগ্রি ঘুরাই দেয়, তাহলে M2 আসবে M1 এর জায়গায়, আর M1 আসবে এখানে, হ্যাঁ অপোজিট টু M2। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে এইখানে থেকে ফিরে, অর্থাৎ এইখান থেকে ফিরতে যে সময়টা লাগবে, এইখানে যে সময়টা লাগছে একই সময় আর এইখানকার যে সময়, অর্থাৎ এ আর বি এর, এটা হলো এ, এইখানে হলো 90 ডিগ্রি ঘোরানোর কারণে এ, এইটা হলো বি, 90 ডিগ্রি ঘোরানোর কারণে এটা হলো বি। তাহলে 90 ডিগ্রি না ঘুরাইলে এর যে সময় লাগছে, হ্যাঁ এখন 90 ডিগ্রি ঘোরানোর পরে বি এর সময় একই সময় লাগবে, হ্যাঁ একই সময় লাগবে। আবার 90 ডিগ্রি ঘোরানোর আগে বি এর যে সময় লাগছে, 90 ডিগ্রি ঘোরানোর পরে এর একই সময় লাগবে, এটা লিখেছি। আবার এইবার এদের সময়ের পার্থক্য আছে। এদের সময়ের পার্থক্য কত? del t2 সময় পার্থক্য। এই সময় পার্থক্য এটা আমরা যদি আবার বিয়োগ করি, 10 ta প্রাইম মাইনাস tb প্রাইম, এইটা বিয়োগ করি, এখান থেকে বিয়োগ করলে আগের মতো যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করে আমরা পাবো মাইনাস 2d মাইনাস d বাই c ইন্টু u²/c²। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের কারণেও আবার কি হলো? ইন্টারফারেন্স, এখানে ইন্টারফারেন্স হবে। আর এইখানে ইন্টারফারেন্স ঘটনা একটু এক্সপ্লেন করতে চাই আমরা, যে এইখানে এই অবস্থায় আলো যখন ফিরে আসছে, ইন্টারফারেন্স এই যদি সজ্জাটা হয়, তাহলে ধীরে ধীরে যদি আমরা ঘোরাতে থাকি, ধীরে ধীরে ঘোরাতে থাকলে এই যে সময়ের পার্থক্য বদলাতে থাকবে। সময়ের পার্থক্য যদি বদলাতে থাকে,
তাহলে এখানে তাদের পথের পার্থক্য বদলাতে থাকবে। পথের পার্থক্য বদলাতে থাকলে এই যে এখানে যে পট্টির কথা বলতেছি, এই পট্টির অবস্থানের পরিবর্তন হবে। অর্থাৎ আমরা এখান থেকে যে দেখতেছি, আমরা দেখব যে পট্টি বা ব্যান্ড, ফ্রিঞ্জ এগুলো পট্টি, এই পট্টিগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে। এগুলো যদি ঘোরানো হয়, এই পট্টি ধীরে ধীরে সরে যাবে, পট্টির সরণ ঘটবে। পট্টির সরণ কতটুকু ঘটলো আমরা হিসাব করি। হ্যাঁ, তাহলে এর কারণে পট্টিটা আমরা এইভাবে দেখাই, লাল কালি দিয়ে দেখানোর চেষ্টা করি। এইখানে আরেকটা কি ডার্ক আসলো, ব্রাইটটা একটু ওদিকে চলে গেল, যে ব্রাইটটা একটু ওদিকে চলে গেল। ডার্ক, এই যে ডার্ক হলো, ব্রাইট হলো, ডার্ক হলো, ব্রাইট হলো। এই পাশে চিত্র দিয়ে দেখাই। এখানে আগের অন্ধকার পট্টি ছিল, এখন এখানে কি হবে, অন্ধকার পট্টিটা একটু এইদিকে সরে আসবে। অন্ধকার পট্টিটা একটু এইদিকে সরে আসলো। তাহলে উজ্জ্বল পট্টিটা কি করবে, অন্ধকার পট্টি যদি এদিকে সরে আসে, উজ্জ্বল পট্টিও এদিকে সরে আসবে। এই অন্ধকার পট্টিটাও এদিকে সরে আসবে। হ্যাঁ, এই প্রত্যেকটা অন্ধকার পট্টি এদিকে সরে আসবে, তাহলে আগেরটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, এটার উপর যদি এটা ফেলি, এটার উপর যদি এটা উপস্থাপন করি, তাহলে দেখতে পারবো কি এই ডার্কের মধ্যে একটা পার্থক্য হয়। দুই ডার্কের মধ্যে পার্থক্য, অর্থাৎ কি ডার্ক সরে গেল। হ্যাঁ, দুই ডার্কের মধ্যে একটু পার্থক্য হয়, এই ডার্ক সরে গেল। তাহলে এই সরণটা কতটুকু হবে এটা আমরা হিসাব করি। এখানে লক্ষ্য করি যে প্রথমত সময়ের পার্থক্য এই, দ্বিতীয়ত সময়ের পার্থক্যতেই। এইবার এই দুই ব্যবধানটা কত, দুই সময়ের ব্যবধানের পার্থক্য হচ্ছে এটা ডেল টি হবে কি ডেল টি ওয়ান মাইনাস ডেল টি টু। দিস ইজ ইকুয়াল টু ডি বাই সি ইন্টু ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস d by c into u square c square. This is equal to 2d by c into u square by c square. This is del t। মানে কি, মানে হচ্ছে 90 ডিগ্রি ঘোরানোর আগে যে সময় ব্যবধান, 90 ডিগ্রি পরে ঘোরানোর যে সময় ব্যবধান, সেই দুই সময় ব্যবধানের মধ্যে হচ্ছে এটা। 90 ডিগ্রি ঘোরানোর আগে যেই ফ্রিঞ্জ, 90 ডিগ্রির পরে যে ফ্রিঞ্জ, তার সময়ের পার্থক্য হচ্ছে এই। হ্যাঁ, এইখানে যদি আমরা, এটা হলো সময়ের পার্থক্য হলো, পথের পার্থক্য কত হবে, সময়ের পার্থক্য আর পথের পার্থক্য, তাহলে পাথ ডিফারেন্স, পথ পার্থক্য ডেল এক্স ইন্টু সি ইন্টু ডেল টি। সি হচ্ছে বেগ আর এটা হলো সময়, ডেল এক্স সি ইন্টু ডেল টি। আর আমরা ধরে নেই যে এইখানে যে সরণ হইল, এই সরণ হচ্ছে সরণের সংখ্যা, পট্টির সরণের সংখ্যা, পট্টি সরে যাওয়ার সংখ্যা হচ্ছে n, অর্থাৎ n সংখ্যক পট্টি এইদিকে সরে গেল। তাহলে এই সরণের কারণে পথের পার্থক্য কত হলো, পথের পার্থক্য একটা ল্যামডা পর একটা পট্টি গঠিত হয়। তাহলে n পট্টির জন্য যেই সরণ হলো, সেই সরণ হচ্ছে ডেল, এটাকে ডেল এক্স বলি, n ল্যামডা। বিষয়টা ক্লিয়ার করতে চাই আমি। কি আছে, উজ্জ্বল হোক আর অন্ধকার হোক, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, পথের পার্থক্য হচ্ছে ল্যামডা পথের পার্থক্য হইলেই দশার পার্থক্য ঘটে। তাহলে n যদি সরে যায়, n সংখ্যক পট্টি যদি সরে যায়, তাহলে পথের সরণ হবে। অর্থাৎ এখান থেকে n সংখ্যক পট্টি সরে যায়, তাহলে পট্টি সরণের জন্য পথের পার্থক্য হচ্ছে, পথ কতটুকু সরে যাবে, পথের পার্থক্য হচ্ছে n ল্যামডা। এইটা আর এটা সমান। হ্যাঁ, তাহলে n ল্যামডা
ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সি ডেল টি, তাহলে এন ইকুয়াল টু হলো কি সি বাই ল্যামডা ইন্টু ডেল টি। ডেল টি কি? ডেল টি হচ্ছে 2d বাই সি ইন্টু ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। দিস ইজ দ্য নাম্বারস অফ disappearing, numbers of fringe disappearing from the area of view। আমরা যে দেখতেছি এই দেখার অঞ্চল থেকে, এই অঞ্চল থেকে কতটা ফ্রিঞ্জ, কতটা পট্টি সরে গেল, সেই পট্টির সরণের সংখ্যা হচ্ছে n। আচ্ছা, এইবার আমরা দেখি কি, এটা একটু সরল করে ফেলি, সিসি বাদ দিয়ে দেই, তাহলে হলো কি 2d বাই ল্যামডা ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো বসাই দিই। মাইকেলসন মরলি এক্সপেরিমেন্টে 2 তো 2ই থাকলো, ডি 10 মিটার ধরা হয়েছে, ডি 10 মিটার। আর যে আলো নেওয়া হয়েছে, আলো সোডিয়াম লাইট 5 ইন্টু 10 টু the power -7 মিটার। আর ইউ হচ্ছে পৃথিবীর বেগ, মানে ইথারের বেগ। ইথারের বেগ কত? ইথারের বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু the power 4 স্কোয়ার। সি আলোর বেগ 3 ইন্টু 10 টু the power 8। হ্যাঁ, ওকে। তাহলে এই হিসাবটা আমরা যদি করি তাহলে দেখব 0.4 অর্থাৎ মাইকেলসন মরলির এক্সপেরিমেন্টে একটা ফ্রিঞ্জের 10 ভাগের 4 ভাগ এখানে সরণ হওয়ার কথা। একটা ফ্রিঞ্জের 10 ভাগের 4 ভাগ এখান থেকে সরণ হওয়ার কথা। কিন্তু পরীক্ষায় কি হলো? এটা তো তাত্ত্বিক বললাম, পরীক্ষায় কি হলো? পরীক্ষায় যেটা দেখা গেল, এখানে এই অবস্থায় থাকতে ফ্রিজ যেই পজিশনে ছিল, আর এইখানে যখন এটাকে 90 ডিগ্রি ঘুরাই দিলাম তখনও ফ্রিজ একই অবস্থানে। অর্থাৎ 90 ডিগ্রি ঘুরানোর কারণে আলোর বেগের ডিরেকশন ঘুরে গেল, কিন্তু এখানে ফ্রিজের কোনো পরিবর্তন হলো না। আমরা কি ধরে নিয়েছি? আমরা ধরে নিয়েছি যে এইদিকে ইথার আছে, হ্যাঁ, এইদিকে ইথার আছে, এইদিকে আলো আছে, এটা ধরে নিয়েছি। আর ধরে নিয়ে আমরা হিসেব করে পেয়েছি যে এই পরিমাণ ফ্রিঞ্জ সরে যাওয়ার কথা, কিন্তু পরীক্ষায় কোনো ফ্রিঞ্জ সরে যায় নাই। তাহলে দিস ইজ দ্য ফেইলারনেস অফ দিস এক্সপেরিমেন্ট বলা যায়। হ্যাঁ, এক্সপেরিমেন্ট দ্বারা ওইটা কি করা যায় নাই, ডিটেক্ট করা যায় নাই। সুতরাং আর ইন্টারফেরোমিটারের এমনই দক্ষতা ছিল যে তারা 100 ভাগের 1 ভাগও যদি সরে যায়, 100 ভাগের একটা ফ্রিঞ্জের 100 ভাগের 1 ভাগও যদি সরে যায়, তাহলে ওই যন্ত্র তাকে ডিটেক্ট করতে পারতো। হ্যাঁ, কিন্তু সরে যাওয়ার কথা 10 ভাগের 4 ভাগ, সেটা ডিটেক্ট করতে পারে নাই। অর্থাৎ এখানে সরণ ঘটে নাই। সরণ যদি না ঘটে তাহলে আমরা একটু পিছনের দিকে যাই, তার মানে হচ্ছে এখানে ইথার নাই। ইথার যদি থাকতো তাহলে সরণ ঘটতো। আরেকটা সিদ্ধান্ত নেওয়া যায়। কি সিদ্ধান্ত? আলোর বেগ এই দিকে যা, ওই দিকেও তা। অর্থাৎ এখানে দুইটা সিদ্ধান্ত আসে। এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে জগতে ইথার নামে কোনো মাধ্যম নাই এবং আলোর বেগ দিক অনির্ভরশীল, ইন্ডিপেন্ডেন্ট অফ দি ডিরেকশন, দ্য স্পিড অফ লাইট ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন। তাহলে আমরা আমার মনে হয় পরবর্তী ক্লাসের আজকে সূচনা করলাম যে আমরা যখন আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি পড়বো তখন তার দুটো পোস্টুলেটস আছে। এই একটা পোস্টুলেটস এখান থেকে পাওয়া গেল, দুটো পোস্টুলেটসই পাইছি আমরা। একটা হলো কি, সকল কি ইথার নাই মানে কোনো অ্যাবসলিউট ফ্রেম, অ্যাবসলিউট স্টেশনারি ফ্রেম নাই। আর কি, আলোর বেগ সব জায়গায় সমান। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ।